প্রিয় কর্মচারী বন্ধুরা, আমি শ্যামল কুমার মিত্র, সভাপতি, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। আজকে একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপিত হয়েছি। আপনারা সংবাদ মাধ্যম সূত্রে নিশ্চয়ই অবগত হয়েছেন যে কিছু নেতা তারা গ্র্যান্ট ইন এড কর্মচারীদের অপেক্ষা করার পরামর্শ দিয়েছেন। আবার একটি সংগঠন গত 1 জুনে যে মুখ্যমন্ত্রীর সঙ্গে যে আমাদের 4টি সংগঠনের বৈঠক হয়, সেই বৈঠক সম্পর্কে এতটাই আশাবাদী ছিলেন যে তারা মহামান্য সুপ্রিম কোর্টে মামলা পিছনোর জন্য আবেদন করেছিলেন এবং মামলা পিছিয়ে 22শে জুলাই হয়েছে। আমি এই কারণে এই সংগঠনগুলোর কোনো সমালোচনা করব না, 3টি কারণে। 1 নম্বর, আমি গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী। সেই মূল্যবোধ আমাকে শেখায় যে গণতন্ত্রে ভিন্ন মতের মর্যাদাপূর্ণ সহাবস্থানের পরিস্থিতি থাকে। দ্বিতীয়, আমি আমার দীর্ঘ ট্রেড ইউনিয়ন অভিজ্ঞতা থেকে বুঝতে পারছি যে অদূর ভবিষ্যতে আমাদের ঐক্যবদ্ধভাবে কর্মচারীদের স্বার্থে আন্দোলনে নামতে হবে। এখন এই আন্দোলনে আমরা তো মঙ্গল গ্রহ, চাঁদ বা শনি থেকে আমাদের বা আমেরিকা, অস্ট্রেলিয়া থেকে আমাদের কর্মী আনব না। যে কর্মীরা আছেন তারাই এই আন্দোলনে অংশগ্রহণ করবেন। কাজেই এইরকম একটা গুরুত্বপূর্ণ সময়ে বিভিন্ন সংগঠনের পারস্পরিক কাদা ছোঁড়াছুড়ি কর্মচারী ঐক্যের ক্ষেত্রে একটা বাধা তৈরি করবে এবং সেটা কিন্তু সামগ্রিকভাবে কর্মী স্বার্থের বিরুদ্ধে যাবে। তৃতীয় কারণটা হচ্ছে, এটা স্পষ্ট যে 2 নেতা এই 1 নম্বর মামলা পিছিয়ে দেওয়ার আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টে এবং 2 নম্বর আরও অপেক্ষা করার পরামর্শ দিচ্ছেন মুখ্যমন্ত্রীর সদিচ্ছার উপর ভরসা করে বা সরকারের সদিচ্ছার উপর ভরসা করে। তারা দুজনেই কিন্তু যখন বর্তমান মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতা ছিলেন তখন তার অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। কাজী বর্তমানেও সেই ঘনিষ্ঠতা আছে, এটা ধরে নিতেই হবে। এরকমটাও তো হতে পারে যে তারা হয়তো মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাদা কোনো বৈঠক করেছেন এবং সেই বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী হয়তো সুনির্দিষ্ট সময়ভিত্তিক প্রতিশ্রুতি দিয়েছেন, তার উপর ভরসা করেই তারা অপেক্ষা করতে বলছেন। কিন্তু আমরা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে চিরকাল বলে এসেছি, সরকার মালিক আর কর্মচারীরা হচ্ছেন শ্রমিক। শ্রমিক মালিকের চিরন্তন দ্বন্দ্বের সম্পর্ক কিন্তু বর্তমান। ফলে সরকার কখনো কর্মচারীদের স্থায়ী বন্ধু বা স্থায়ী শত্রু হতে পারে না। সরকারের যে শাসক দলই থাকুন, কর্মী স্বার্থে সরকার ভূমিকা নিলে আমরা সেটাকে সমর্থন করব, আবার কর্মী স্বার্থের বিপরীতে ভূমিকা নিলে আমরা তার বিরোধিতা করব, আন্দোলন করব, প্রয়োজনে আইনি লড়াইয়ে যাব। এটা আমাদের স্পষ্ট অবস্থান। সেই অবস্থান এবং আমার অভিজ্ঞতা থেকে আমি যা বুঝেছি, খুব বেশি খুশি হওয়ার মতো কোনো বিষয় কিন্তু নেই। 1 জুনের বৈঠকে আমি সুনির্দিষ্টভাবে যে বিষয়গুলির উপর সবথেকে বেশি জোর দিয়েছিলাম সেটা হচ্ছে অধিকার প্রতিষ্ঠার বিষয়। প্রথম যেটা আমি বলেছিলাম যে 19/5/2026 মুখ্য সচিব যে আদেশনামায় কর্মচারীদের বাক রোধ করার বা বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার একটা নির্দেশ জারি করেছেন, সেটা প্রত্যাহার করার মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু রাজি হননি। দ্বিতীয় যে বিষয়টা, যে তৃণমূল সরকারের আমলে পুলিশ কর্মী সহ 6টি দপ্তরের ইউনিয়ন করার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল এবং আমাদের দীর্ঘদিনের অর্জিত অধিকারগুলি সবই হরণ করে নেওয়া হয়েছিল, সেগুলো ফিরিয়ে দেওয়ার আবেদন করেছিলাম। সে প্রশ্নেও কিন্তু মুখ্যমন্ত্রী শুনেছেন কিন্তু কোনো মন্তব্য করেননি। এবং তারপরে আমরা দেখেছি পরপর কয়েকটি অর্ডার বেরিয়েছে, যে অর্ডারগুলো কিন্তু খুব ভালো লক্ষণ নয়। 1 নম্বর হচ্ছে সমস্ত সরকারি কর্মচারী মানে রাজ্য কর্মী, এমনকি চুক্তিভিত্তিক কর্মীদের বাড়িতেও স্মার্ট মিটার বসানো বাধ্যতামূলক করা।
দ্বিতীয় যে বিষয়টা, যে যোগা বাধ্যতামূলক করা। এখন এ বিষয়ে আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি। রাজ্য কর্মীরা তাদের বাড়িতে স্মার্ট মিটার লাগাবেন না ডিজিটাল মিটার লাগাবেন, তারা যোগার মাধ্যমে শরীর ফিট রাখবেন না ব্যায়াম করবেন, না সাঁতার কাটবেন, না হাঁটবেন, এটা তাদের একান্ত ব্যক্তিগত পরিসরের বিষয়। একমাত্র পুলিশের মতো সশস্ত্র বাহিনী ছাড়া অন্য কোথাও এই ধরনের বিষয় চাপিয়ে দেওয়া যায় না। সরকার কিন্তু ব্যক্তি পরিসরে প্রবেশ করছেন। তৃতীয় যে বিষয়টা সম্প্রতি হয়েছে, যে শনি রবিবার স্কেলিটন স্টাফ নিয়ে কাজ হবে, এ সংক্রান্ত একটা অর্ডার বেরিয়েছে। এটারও আমরা বিরোধিতা করছি। এই কারণে করছি, জরুরি দপ্তরগুলোতে শনি রবিবার কাজ হওয়ার একটা প্রথা দীর্ঘদিন ধরেই চলে আসছে। কিন্তু যেগুলো জরুরি বিভাগ নয়, সাধারণ বিভাগ, দীর্ঘদিনের কর্মী হিসেবে যে অভিজ্ঞতা, তাতে আমি বুঝেছি যে শনি রবিবার অফিস খুলে কাজ করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা বা এরকম কোনো পরিস্থিতি কিন্তু নেই। তা এবং এই শনি রবিবার ছুটির বিষয়টাও কেন হয়েছে ভাবতে হবে। শনিবার আগে হাফ ছুটি হতো, তখন 10টা 5টা ডিউটি ছিল, তারপরে ডিউটিটা 5:30 অবধি করে দেওয়ার পরে আধ ঘন্টা করে 5 দিন বেশি, সেই জন্য শনিবারটাও ছুটির দিন হিসেবে ঘোষিত হয়। কাজেই একটা জিনিস মাথায় রাখতে হবে, এই স্কেলিটন স্টাফের কিন্তু কোনো সংজ্ঞা নেই। কাজেই যে আধিকারিক মনে করবেন যত বেশি সংখ্যায় সম্ভব তিনি কর্মচারীদের আনবেন, এই অভিজ্ঞতা আমাদের আছে। কাজেই এবং সমস্ত ব্লক স্তর থেকে পঞ্চায়েত স্তর থেকে শুরু করে নবান্ন পর্যন্ত সমস্ত সরকারি অফিস খোলা থাকবে, ফলে বিপুল বিদ্যুৎ খরচ এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ হবে, যা সরকারের অপ্রয়োজনীয় ব্যয়। এবং এইভাবে সরকার কিন্তু তার শনিবার বা রবিবার তার যে নিজস্ব একটা স্পেস ছিল সেইটা কিন্তু কেড়ে নিতে চাইছেন। এবারে আমি আসি মূল প্রসঙ্গে। ডিএ মামলার রায় 2026 সালের 5ই মে বেরিয়েছে। পূর্বতন সরকার এবং বর্তমান সরকার তা কার্যকর করেননি। পূর্বতন সরকার অর্থ দপ্তরে একটা পরিকল্পিত চক্রান্তে একটা ভুল হিসেব করে যে স্বল্প কিছু মানুষ পেয়েছেন তাদেরকেও 57% কম দিয়েছেন, 43% দিয়েছেন। আমরা মুখ্যমন্ত্রীকে এই ভুল সংশোধন করার অনুরোধ জানিয়েছিলাম, দাবি জানিয়েছিলাম, কিন্তু আজ পর্যন্ত অর্থ দপ্তর এই ভুল কিন্তু সংশোধন করেননি। অর্থাৎ আগামী দিনেও যারা এই রায় মেনে বকেয়া ডিএর টাকা পাবেন বা ডিয়ারনেস রিলিফ পাবেন, তারা কিন্তু এই 43%ই পাবেন, 57% নয়। এক্ষেত্রে আমার মনে হয়েছে পরিকল্পিত চক্রান্তমূলক ভুলটা যখন অর্থ দপ্তরের, অর্থ দপ্তর নিজেই কিন্তু এটা সংশোধন করে নিতে পারতেন, কিন্তু তারা করেননি। তার মানে দাঁড়াচ্ছে বর্তমান সরকারও অতীতের পূর্বতন সরকারের যে চক্রান্তমূলক ভুল, সেই ভুল হিসেবেই বকেয়া ডিএ বা ডিয়ারনেস রিলিফ দিতে চাইছেন। এর পরের যে বিষয়টা, সেটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী বাজেট পেশের ঠিক পরে একটা সাংবাদিক সম্মেলন করেছিলেন, আপনারা নিশ্চয়ই শুনেছেন। সেই সাংবাদিক সম্মেলনে তিনি কি বলেছিলেন? বলেছিলেন, আগের সরকার অনেকটাই দিয়ে গেছে, আমার সরকার আসার পরও কিছু দিয়েছি, আর সামান্য কিছু বাকি আছে, ওটুকু ফান্ড অ্যাভেলেবিলিটির উপর আমরা দিয়ে দেব। ডিএ মামলার রায় কার্যকর করার প্রসঙ্গে বলেছিলেন। খুব ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো, আগের সরকার কাদের দিয়ে গিয়েছিলেন? সরাসরি রাজ্য সরকারি কর্মচারী যারা, তাদের দিয়েছিলেন, তাও কেএমসি এলাকার ব্যাংক থেকে যে সমস্ত সরকারি কর্মচারী পেনশনাররা পেনশন নেন তাদের বাদ রেখে। গ্র্যান্ট ইন এড, ওয়ার্ক চার্জ বা ডেইলি রেটেড কর্মীদের কিন্তু দেননি। এবং যারা পেয়েছেন এ পর্যন্ত, তারা যারা পাবেন বা যাদের পাওয়া উচিত সেই সংখ্যার তুলনায় একটা ক্ষুদ্র ভগ্নাংশ। অর্থাৎ আপনারা যদি মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্যটা খুব মন দিয়ে শোনেন এবং বিশ্লেষণ করেন, তাহলে বুঝবেন
মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু শুধুমাত্র সরকারি কর্মচারীদের কথাই বলেছেন। এরপরে কেএমসি এলাকার পেনশনারদের এই বকেয়া না পাওয়ার ক্ষেত্রে সরকার যে যুক্তি খাড়া করেছেন, আগের সরকার এবং বর্তমান সরকার, এই যুক্তি কিন্তু আদৌ বিশ্বাসযোগ্য নয়। রাজ্য সরকারি পেনশনার, তাদের পেনশনদান অর্থ দপ্তর, আর তার ডেটাবেস থাকবে অন্য কারুর কাছে, ব্যাংকের কাছে, এটা আদৌ বিশ্বাসযোগ্য নয়। সবথেকে বড় কথা, কোষা সিস্টেম, এটা মুখ্যমন্ত্রীকে আমি বলেছিলাম, কোষা সিস্টেমে 2015 পর্যন্ত বেতন হয়েছে। আমি যদি ধরে নিই সেই তথ্য অর্থ দপ্তরে নেই, তাহলেও টাটা কনসালটেন্সি সার্ভিসের কাছে আছে। টাটা কনসালটেন্সি সার্ভিসেস থেকে সেই ডেটাবেস কালেকশন করে নিলে 2015 পর্যন্ত সমস্ত ডেটাবেস অর্থ দপ্তর পেয়ে যাবেন। আর 2016 থেকে HRMS পোর্টালে বেতন বা পেনশন হচ্ছে। কাজেই অর্থ দপ্তরের কাছে ডেটাবেস না থাকার যে কথা পূর্বতন এবং বর্তমান সরকার বলছেন, তা আদৌ আমাদের কাছে বিশ্বাসযোগ্য নয়। অর্থাৎ সরকার কেএমসি এলাকায় ব্যাংক থেকে যে সমস্ত পেনশনাররা, সরকারি পেনশনাররা পেনশন পান, তাদের দিচ্ছেন না বলেই তারা পাচ্ছেন না। গ্র্যান্ট ইন এডের কেউ এখনো পাননি, ওয়ার্ক চার্জ কর্মচারীরা পাননি, ডেলি রেটেড কর্মচারীরা পাননি। এবং খুব স্বল্প যে দাবিগুলো সরকার মানে অনায়াসই পূরণ করতে পারতেন, সেগুলো কিন্তু আমি বলেছিলাম সেগুলো পূরণ হয়নি। যেমন 600 টাকা বেতন পান ট্যাক্স কালেক্টর, তার বেতন বৃদ্ধির কথা বলেছিলাম, হয়নি। তারা আজও 600 টাকাই বেতন পাচ্ছেন। জীবিকা সেবকরা 9 বছর ধরে বেতন পাচ্ছেন না, তাদের বেতন চালু করার কথা বলেছিলাম, তা হয়নি। ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে শিক্ষক, শিক্ষাকর্মী সহ অন্যান্য রাজ্য কর্মীদের অন্তর্ভুক্ত করার দাবি করেছিলাম, হয়নি। এটাতে সরকারের 1 নয়া পয়সা আর্থিক অনুদান বা আর্থিক বরাদ্দ দিতে হবে না। তারপরে ধরুন ওয়ার্ক চার্জ কর্মচারীদের আগে 1974 সাল থেকে 10 বছর চাকরি হলে তাদের রেগুলারাইজেশন হতো, 3 বছর চাকরি করলে তারা কোয়াজি পার্মানেন্ট স্টাফ হিসেবে গণ্য হতেন। 2011 সালে তৃণমূল সরকার এই অধিকার তাদের থেকে কেড়ে নেয়। 2011 থেকে আজ পর্যন্ত ওয়ার্ক চার্জ কর্মীদের রেগুলারাইজেশনের প্রক্রিয়াটা বন্ধ হয়ে আছে এবং তারা ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আমি মাননীয় অর্থমন্ত্রীকে বলেছিলাম, কিন্তু সে ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অপেক্ষা করতে বলছেন যারা, তাদের কোনো সমালোচনা না করেই আমি বলছি। পঞ্চম বেতন কমিশনের কার্যকালের মেয়াদ ছিল 2006 থেকে 2015। তারপরে ষষ্ঠ বেতন কমিশনের কার্যকালের মেয়াদ 2016 থেকে 2025। অর্থাৎ পঞ্চম বেতন কমিশনের পরে ষষ্ঠ বেতন কমিশনের কার্যকালের মেয়াদ চলে গেছে, 20 বছর চলে গেছে। পঞ্চম বেতন কমিশনের যে প্রাপ্য, সেই প্রাপ্যটা রোপা 2009 অনুসারে পূর্বতন সরকার দেননি। আমরা মামলা করেছি 2016 সালে, 11তম বছরে এই মামলা পা দিয়েছে। আমরা যখন মামলা করেছি, মামলার অন্যতম পিটিশনার ছিলেন ইন্দ্রনীল মিত্র, তিনি আমাদের সংগঠনের কোষাধ্যক্ষ ছিলেন, তিনি প্রয়াত হয়েছেন। যার জন্য আমরা বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম, গোপা বিশ্বাসদের এই মামলায় অন্তর্ভুক্ত করতে পেরেছিলাম। সেই অর্থ দপ্তরের কর্মী স্বপন দে, তার কাছে আমরা চিরকৃতজ্ঞ। সেই স্বপন দে তিনি কিন্তু প্রয়াত হয়েছেন। এবং 10 বছর আগে, 11 বছর আগে যারা আমাদের সঙ্গে ছিলেন, তাদের অনেকে চলে গেছেন। এবং প্রতিদিন খবর পাচ্ছি যে হয় কর্মরত কোনো কর্মী বা পেনশনার তারা চলে যাচ্ছেন আমাদের ছেড়ে, প্রয়াত হচ্ছে। তাহলে আর কত কাল আমরা অপেক্ষা করব? এই অপেক্ষাটা কি একেবারে মানে 11 বছর নয়, আমরা অপেক্ষা করছি কিন্তু 20 বছর। কারণ প্রাপ্যটা পঞ্চম রাজ্য বেতন কমিশনের। আর কত কাল আমরা অপেক্ষা করব? আর কত পেনশনার আমাদের ছেড়ে চলে গেলে, আর কত কর্মরত কর্মচারী আমাদের ছেড়ে চলে গেলে এই অপেক্ষার অবসান হবে? অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলি, এই রায় কার্যকর করতে যে টাকা লাগবে, সেটা ব্যক্তিগতভাবে মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রীর প্রতি পূর্ণ সম্মান রেখেই বলছি, তারা ব্যক্তিগতভাবে পকেট থেকে দেবেন না বা শাসক দল তাদের দলীয় তহবিল থেকে দেবেন না। বাজেটে এই সংক্রান্ত সংস্থান থাকলে সেই সংস্থান হওয়া অর্থ থেকেই কিন্তু এই রায় কার্যকর করার খরচ মেটাতে হবে।
এখন পূর্বতন সরকার রায় কার্যকর করতে, আংশিক কার্যকর করতে 6,600 কোটি টাকা খরচ করেছিলেন। বর্তমান সরকার 35,170 কোটি টাকা খরচ করতে হবে তাদের, কারণ খরচ বলা হয়েছিল সুপ্রিম কোর্টে 41,770 কোটি টাকা লাগবে। তাহলে 6,600 কোটি টাকা খরচ হয়েছে, আরও অন্তত 35,170 কোটি টাকা খরচ করলে তবে রায় কার্যকর করা যাবে। এই 35,170 কোটি টাকার কোনো সংস্থান কিন্তু 22শে জুন যে বাজেট বিবৃতি পেশ করা হয়েছে বিধানসভায় সেখানে নেই। কাজেই বাজেট যখন পাশ হবে তার আগে সরকার যদি এই 35,170 কোটি টাকার কোনো সংস্থান বাজেটে না রাখেন, তাহলে জেনে রাখুন যে যাই বলুন আগামী 31শে মার্চ 2027 অর্থাৎ এই 26-27 অর্থবর্ষের শেষ দিনটি পর্যন্ত রায় কার্যকর হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। এটা স্পষ্ট করে জেনে রাখুন। হ্যাঁ, হতেই পারে যদি বাজেটে বিধানসভায় পাশ হওয়ার আগে যদি অর্থমন্ত্রী আবার এটা ঢোকান তাহলে হতে পারে, কিন্তু এখনো পর্যন্ত যা পরিস্থিতি, এই 35,170 কোটি টাকার সংস্থান বাজেটে না রাখা পর্যন্ত মহামান্য সুপ্রিম কোর্টের এই রায় কার্যকর সরকার করছেন না। এই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদের প্রত্যেকের কাছে আবেদন করব, আগামী 22শে জুলাই, তার আগে একটি কথা বলি, আমি এর আগেই বলেছি, অদূর ভবিষ্যতে ঐক্যবদ্ধ যৌথ কর্মচারী আন্দোলনে আমাদের নামতেই হবে, এছাড়া কোনো পথ নেই। সেই জায়গায় পারস্পরিক কাদা ছোঁড়াছড়ি কিন্তু সার্বিক কর্মচারী ঐক্যের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। কদিন আগে দেখলাম একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকারে সংগ্রামী যৌথ মঞ্চের এক তরুণ নেতা, তিনি রাজ্য কোঅর্ডিনেশন কমিটির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন, তীব্র নিন্দা করেছেন। তার বক্তব্য যে তারা তো ডিএ মামলায় যুক্ত হয়নি 2016 সালে, তাহলে এখন এই স্মার্ট মিটার বা যোগা নিয়ে যে অর্ডার বার করেছে তার বিরুদ্ধে আদালতে কেন, এবং খুব আগ্রাসী ভাষাতেই কোঅর্ডিনেশন কমিটির সমালোচনা করেছেন। এই নেতা অতীতে আমাদের একাধিক ক্ষেত্রে নবান্নের অঙ্গুলি হেলনে আমরা মামলা পিছিয়ে দিচ্ছি এই রকম বক্তব্য নিয়ে উপস্থাপিত হয়েছিলেন। আমরা তার কোনো প্রতিক্রিয়া দিইনি, কারণ আমরা শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা থেকে শুরু করে আন্ডারটেকিংস এবং রাজ্য সরকারি কর্মচারী, পেনশনার্স, তাদের ক্ষেত্রে আমাদের বিশ্বাসযোগ্যতা এবং আমাদের সমর্থন ভিত্তি সম্পর্কে অত্যন্ত আত্মবিশ্বাসী। কিন্তু একটা কথা বলবো, হ্যাঁ এটা ঠিক, 2016 সালে যখন আমরা মামলা করি, আমরা প্রত্যেকটি রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের কাছে আবেদন রেখেছিলাম। দীর্ঘ আলোচনার প্রক্রিয়া চলেছিল, কোঅর্ডিনেশন কমিটির সঙ্গেও আলোচনা চলেছিল, আমি নিজে আলোচনা করেছিলাম কোঅর্ডিনেশন কমিটির তৎকালীন সাধারণ সম্পাদক এবং সভাপতির সঙ্গে, কিন্তু তারা আসেননি। একমাত্র একটি ছোট সংগঠন ইউনিটি ফোরাম, তারা 2016 সালে আমাদের সঙ্গে এসেছিলেন। এলে ভালো হতো, কিন্তু প্রত্যেকটা সংগঠনের তাদের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে এবং তারা তাদের সাংগঠনিক স্বার্থ দেখেই তারা সিদ্ধান্ত নেবেন। আপনারা নিশ্চয়ই ভুলে যাননি 2016 সালে মামলায় যখন প্রথম সুপ্রিম স্যাটের রায় হলো 2017 সালে, ডিএ কর্মচারীদের অধিকার নয়, সরকারের ডিসক্রিশনারি পাওয়ার, অর্থাৎ সরকার যখন মনে করবেন ডিএ দেবেন, কর্মচারীরা অধিকার হিসেবে এটাকে দাবি করতে পারে না। তারপরে 2018 সালের 31শে আগস্ট ওই ঐতিহাসিক রায় হওয়ার আগে পর্যন্ত এই দীর্ঘ সময় আমরা যে ব্যাপক কর্মীদের যে ব্যাপক ক্ষোভ তার সম্মুখীন হয়েছিলাম, এবং যেভাবে কর্মী সংগঠনগুলির নেতৃত্ব এবং দলমত সংগঠন নির্বিশেষে কর্মচারীরা যেভাবে আমাদের দোষারোপ করছিলেন যে যাও বছরে একটা ডিএ পাচ্ছিলাম আপনাদেরই হঠকারিতার জন্য, আপনাদেরই পাকামির জন্যে। কোর্ট রায় দিয়ে দিল, কোর্ট যখন রায় দিয়েছে যে ডিএ আমাদের অধিকার নয়, সরকার তো আর দেবে না, আপনারা আমাদের এই ব্যাপক বিশাল অপূরণীয় ক্ষতি করে দিলেন। এবং সেই সময় আমাদের পরিস্থিতিটা এমন হয়েছিল যে আমরা অফিসে যাওয়াটা বন্ধ করে দিয়েছিলাম, কারণ ট্রেনে, বাসে, ট্রামে, অফিসে কটূক্তি আর সহ্য করতে পারছিলাম না। ইউনিয়ন অফিসের মধ্যে আমরা নিজেদেরকে সীমিত রেখেছিলাম।
এখন আজকে মহামান্য সুপ্রিম কোর্ট একটা ঐতিহাসিক রায় দিয়েছেন, আমাদেরকে অনেকেই প্রশংসা করছেন। কিন্তু যদি বিপরীতটা হতো, অর্থাৎ রায় যদি কর্মচারীদের বিরুদ্ধে হতো, তাহলে কিন্তু আমরা ভিলেন এবং আমাদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের অস্তিত্ব আদৌ থাকতো কিনা এটা কিন্তু চিন্তার বিষয়। কাজেই তারা তাদের মতো করে সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাদের আছে। এবং যেহেতু তারা ডিএ মামলায় অংশগ্রহণ মামলাকারী হিসেবে আসেননি, তাই তারা অন্য বিষয়ে মামলা করতে পারবেন না, এরম তো কোনো মাথা ব্যথা নেই। আমি সংগ্রামী যৌথ মঞ্চের শীর্ষ নেতৃত্বের কাছে আবেদন রাখব যে আপনারা দয়া করে এই তরুণ নেতারা হয়তো আবেগে বসে, অত দূরদৃষ্টির অভাবে হয়তো এ ধরনের মন্তব্য করে ফেলছেন, বা হয়তো ভাবছেন এরকম মন্তব্য করলে অনেক ভিউ হবে, অনেকে খুব প্রশংসা করবে। এই প্রবণতা আপনারা রোধ করুন। কারণ আমি আবারও বলছি, আমরা মঙ্গল গ্রহ বা চাঁদ থেকে বা শনি গ্রহ থেকে কর্মচারী আনব না। যে কর্মচারীরা আছেন, যে সংগঠনগুলো আছে, তাদের নিয়েই কিন্তু আমাদের যৌথ আন্দোলন করতে হবে। সেক্ষেত্রে আমরা যদি পারস্পরিক কাদা ছোঁড়াছুড়িতে মেতে উঠি, তখন কিন্তু এই প্রক্রিয়াটা কার্যকর করতে খুব বেগ পেতে হবে, আদৌ সম্ভব নাও হতে পারে। কাজেই আমরা প্রত্যেকটি সংগঠন পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখেই আমরা কথাবার্তা বলি। আর সমালোচনা করারও অনেক ধরন আছে, সেই ধরনগুলো আমরা ব্যবহার করতে পারি। আমরা এতটা রূঢ় হব কেন? এবারে মূল প্রসঙ্গে আমি আসি। ডিএ মামলার রায় কার্যকর এই সরকার করছেন না, এ ব্যাপারে আমার কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব নেই, যদি না তাদের সিদ্ধান্ত পরিবর্তিত হয়। সেক্ষেত্রে 22শে জুলাই সুপ্রিম কোর্টে মামলা আছে, সেদিন আদৌ মামলা হবে কিনা আমরা জানি না। যদি মামলা হয় আমরা আমাদের বিষয়টা নিশ্চয়ই তুলে ধরব। কিন্তু একটা কথা অত্যন্ত স্পষ্টভাবে, আপনারা দয়া করে আমার উপর রুষ্ট হবেন না, আমার কথাটা বোঝার চেষ্টা করবেন। ভারতবর্ষে এমন অনেক বহু মামলার রায় আমি আপনাদের দেখিয়ে দিতে পারি, যে মামলার রায় কিন্তু জনমতের একটা ব্যাপক প্রভাব ছিল। আজকে আপনারা যারা গ্র্যান্ট ইনেডের কর্মচারী, যারা ওয়ার্ক চার্জ কর্মচারী, যারা ডেলি রেটেড কর্মচারী, তারা এই রায় মেনে 1 নয়া পয়সাও পাননি। আপনারা মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী, ইন্দু মালহোত্রা কমিটি এবং মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে একই বয়ানে 4টে চিঠি পাঠান। সেখানে আপনারা লিখুন, এই রায় 5ই ফেব্রুয়ারি 2026 হয়েছে, কিন্তু আমরা এখনও কেউ 1 নয়া পয়সা পাইনি। দয়া করে আমরা যাতে এই রায় মেনে বকেয়া ডিএটা পাই, সেটার ব্যবস্থা করুন। এবং এটা আপনারা পাঠান পোস্টে। আমি এই ভিডিওর শেষে আমি প্রত্যেকের ঠিকানা দিয়ে দেব, আপনারা পোস্টে পাঠান। কারণ ইমেলে পাঠালে, আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখেছি, ইমেলটা সংশ্লিষ্ট ব্যক্তির মেলবক্সেই থেকে যায়, সেখানে কিন্তু কোনো সেগুলো অফিসে বা দপ্তরে কাজ হয় না, সেগুলো নিয়ে বিচ্ছিন্ন ব্যতিক্রম থাকতেই পারে। কিন্তু আপনারা যদি পোস্টাল সার্ভিসের মাধ্যমে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হাতে লেখা চিঠি পাঠান বা টাইপ করা চিঠি পাঠান, সেগুলো কিন্তু সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে রিসিভ হবে এবং সংশ্লিষ্ট দপ্তরের রিসিভিং সেকশন থেকে সেগুলো কিন্তু সংশ্লিষ্ট দপ্তরে ফাইল হয়ে যাবে, অর্থাৎ সংশ্লিষ্ট অফিসে সেই চিঠিগুলোর কিন্তু কাজ হবে। আপনারা প্রত্যেকে যারা 1 নয়া পয়সা এখনো পর্যন্ত পাননি, যেমন কেএমসি এলাকার সরকারি পেনশনার, যারা কেএমসি এলাকার ব্যাংক থেকে পেনশন পান, আপনারা প্রত্যেকে চিঠি লিখুন এই 4 জায়গায়: মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং ইন্দু মালহোত্রা কমিটি। চিঠি লিখুন, তাতে বলুন আমরা কিছু পাইনি, দয়া করে রায়টা কার্যকর করার ব্যবস্থা করুন। যারা পেয়েছেন কিন্তু ভুল হিসেবে পেয়েছেন, অর্থাৎ 57% আপনার থেকে কম দেওয়া হয়েছে, তারা লিখুন যে আমরা আংশিক পেয়েছি 16 থেকে 19 পর্যন্ত, কিন্তু ভুল হিসেব করে আমাদের দেয়া হয়েছে। আমরা চাইছি 16 থেকে 19 আমাদের সঠিক হিসেব করে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে আমাদের এই বকেয়া ডিএটা দেয়া হোক, এবং ভুল সংশোধন করে বাকি যে আমার প্রাপ্য হচ্ছে সেটা আমাকে দেয়া হোক, এবং 8 থেকে 19 আমাদের দেয়া হোক। আপনারা দয়া করে বিপুল সংখ্যায় কর্মচারী এবং যে সমস্ত পেনশনার এখনও সক্ষম আছেন শারীরিকভাবে যথেষ্ট,
তারা চিঠি দিন। এই চিঠি দেয়াতে কোনো অপরাধ নেই, শুধু আপনি আপনার একটা সত্যি বক্তব্য, আপনার এই বঞ্চনার বক্তব্যটা আপনি পৌঁছিয়ে দেবেন। প্রত্যেকের প্রতি পূর্ণ সম্মান রেখেই চিঠি লিখবেন, কারুকে অভিযোগ করার কোনো প্রয়োজন নেই। লিখবেন, মাননীয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার, আপনি জানেন যে সুপ্রিম কোর্টে 5ই ফেব্রুয়ারি 2026 বকেয়া ডিএ রূপা 2009 অনুসারে মিটিয়ে দেওয়ার কথা ছিল। এপ্রিল 2008 থেকে 2019 পর্যন্ত আমরা কিছু পাইনি, আপনি ব্যবস্থা নিন। একই বয়ানে সুপ্রিম কোর্ট এবং দিন। এই চিঠিটা কিন্তু আপনাদের দিতেই হবে। 22শে জুলাই মামলার আগে যদি মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রীর কাছে বিপুল পরিমাণে এই ধরনের চিঠি যায়, তারা কিন্তু একটু চাপে পড়বেন। এবং ইন্দু মালহোত্রার কমিটিতে এবং মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে বিপুল সংখ্যায় চিঠি গেলে তারাও কিন্তু প্রবল চাপে পড়বেন। এবং সেক্ষেত্রে 22শে জুলাই মহামান্য সুপ্রিম কোর্টে যে শুনানি হবে, সেখানে কিন্তু কর্মীপক্ষ অনেকটা এগিয়ে থাকবে। আপনারা দয়া করে, শুধু হাহুতাশ না করে, শুধু আমাদের ফোন করে কবে পাবো এটা জিজ্ঞেস না করে আপনারা সক্রিয় হন। এবং এই কাজটা কিন্তু খুব কঠিন কাজ নয়, এটা কোনো শক্ত কাজ নয়। আপনাদের ভূমিকা নিতেই হবে ভাই। ভূমিকা যদি আপনারা না নেন, তাহলে আগামী দিনে কি হবে আমাদের পক্ষে বলা মুশকিল। কারণ মনে রাখবেন, এই মামলার অন্যতম যে রায় দিয়েছেন ঐতিহাসিক, তার অন্যতম বিচারপতি মাননীয় সঞ্জয় কারোল, তিনি কিন্তু আগস্টে রিটায়ার করছেন। তারপরে কিন্তু এই বেঞ্চ ভেঙে যাবে, নতুন বেঞ্চ আসবে। নতুন বেঞ্চের মনোভাব কি হবে তা আমরা কিন্তু এখনো জানি না। নতুন বেঞ্চে মামলা গেলে তখন জানতে পারবো। কাজে আপনাদের প্রত্যেকের কাছে আবেদন করছি, দল মত সংগঠন নির্বিশেষে কর্মরত সমস্ত কর্মচারী, সে গ্র্যান্টিনেড হোক, সে সরকারি কর্মচারী হোক, এবং অবসরপ্রাপ্ত সমস্ত পেনশনার যারা শারীরিকভাবে সক্ষম আছেন, তারা এই 4 জন ব্যক্তিত্বকে একটা করে চিঠি দিন, পোস্ট অফিসের মাধ্যমে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। এবারে আসুন বর্তমান ডিএর প্রসঙ্গে। যারা অভিনন্দন জানিয়েছেন, অভিনন্দন জানাতেই পারেন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমাদের বক্তব্য একটাই, যদি এরকমটা হতো যে সরকার, যেটা আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছিলাম, যে যতদিন না অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে বছরে 2বার ডিএ দেয়ার যে নীতি রূপা 2009-এ পূর্বতন অর্থমন্ত্রী ডক্টর অসীম দাশগুপ্ত করে গিয়েছিলেন, সেই নীতি যতদিন পর্যন্ত না স্ট্যান্ডিং অর্ডার আকারে বেরোচ্ছে, কর্মচারীদের ডিএ বঞ্চনার কোনো অবসান হবে না। আমরা খুব খুশি হতাম যদি এই 42% ডিএকে বাইরে রেখে তারপর থেকে, অর্থাৎ এই সরকার যেদিন থেকে বাজেট পেশ করলেন, সেদিন থেকে অন্তত এই স্ট্যান্ডিং অর্ডারটা কার্যকর করতেন, প্রকাশ করতেন এবং কার্যকর করতেন। ডিএ কতটা পেলাম, কবে থেকে পেলাম, এটা খুব বড় কথা নয়। কত বেশি পরিমাণে পেলাম, এটাও বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে ডিএটা যতক্ষণ না একটা নীতি অনুসারে অধিকার হিসেবে আমরা পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত যত বেশি আমরা পাই, এটা কিন্তু আমাদের পক্ষে মঙ্গলজনক নয়। কারণ ডিএ দেওয়ার প্রক্রিয়াটা এই 42% ডিএ দিয়ে শেষ হয়ে যাবে না। তারপরে প্রতি জানুয়ারি এবং জুলাই মাসে কিন্তু ডিএর প্রসঙ্গ আসবে এবং আমরা বঞ্চিত হব। কাজেই স্ট্যান্ডিং অর্ডারটা এক্ষেত্রে খুব জরুরি। বকেয়া ডিএর কোয়ান্টাম কতটা সেটা নয়। আরেকটি বিষয় বলবো, 45 দিনের মধ্যে 7ম রাজ্য বেতন কমিশনের সুপারিশকৃত বেতন ভাতা এবং পেনশন আমরা পেয়ে যাব। এটা স্বয়ং মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বর্তমান মুখ্যমন্ত্রী এই প্রতিশ্রুতি আমাদের দিয়েছেন। 45 দিনের বদলে 45 দিনে এই বেতনক্রম পেনশন পেয়ে যাওয়ার বদলে আমাদের 7ম রাজ্য বেতন কমিশন উপহার দিয়েছেন, যার কোনো টার্মস অ্যান্ড কন্ডিশনস, তার সদস্য, তার চেয়ারম্যান, তার অফিস, তার কর্মী বাহিনী কিচ্ছু তৈরি হয়নি। অসংখ্য সংগঠন মেমোরেন্ডাম দেবেন। ফলে কোনোভাবেই যে যুদ্ধকালীন তৎপরতায় কাজ হলেও নভেম্বর 2026-এর মধ্যে এই পে কমিশন তার সুপারিশ দাখিল করতে পারবে না। আর যদি তা না পারে, তাহলে ডিসেম্বর 2026-এ কিন্তু রোপা তৈরি হবে না, সংশ্লিষ্ট রোপা তৈরি হবে না। আর রোপা তৈরি না হলে আমরা কিন্তু 2027-এর 1 জানুয়ারি থেকে বর্ধিত বেতন ভাতা পাবো না। বাস্তবটা বুঝুন। আমি
আপনারা যারা যে রাজনৈতিক দল করুন, আমার তাতে কোনো মাথা ব্যথা নেই, এটা আপনাদের ব্যক্তি অধিকার, আমি ও প্রসঙ্গে ঢুকছি না। কিন্তু আবারও বলবো, পেশার স্বার্থে আপনারা রাজনীতির ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ কর্মী পক্ষ হিসেবে অবস্থান নিন এবং ব্যক্তি কর্মচারী হিসেবে আপনাদের ভূমিকাটাও পালন করুন। অন্যথায় কিন্তু আমাদের অনেক দুর্দিন দেখার অপেক্ষায় থাকতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কর্মচারী ঐক্য জিন্দাবাদ। কর্মচারী, সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভার ঐক্যবদ্ধ লড়াই জিন্দাবাদ। নমস্কার।